আমাদের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা জালাল আজিম স্যারের কাছে জানতে চাইবো যে স্যার আপনার সুদীর্ঘ ইন্স্যুরেন্স ক্যারিয়ার, আর এই ইন্স্যুরেন্স ক্যারিয়ারে বীমা শিল্পের আপনি অতীতের অনেক সমস্যা দেখেছেন, বর্তমানেও বীমা শিল্পে বেশ কিছু সমস্যা রয়েছে। এই অতীত এবং বর্তমানের সমস্যা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আপনার কাছে স্যার কিছু শুনতে চাইবো, যাতে করে আমরা কিছুটা আশার আলো দেখতে পারি। না, এই সেক্টরে সমস্যা আগেও ছিল, এখনো আছে, পুরোপুরি যায়নি। তবে যতদিন যাচ্ছে আস্তে আস্তে সমস্যার কিছু কমছে। কোনো সেক্টরেই কখনোই পুরোপুরি সমস্যাবিহীন কোনো সেক্টর থাকবে না। তবে ইন্স্যুরেন্স সেক্টরে খুব বেশি সমস্যা ছিল, কারণ আপনি একটা জিনিস নিশ্চয়ই বুঝবেন যে 1938 সালের বীমা আইন দিয়েই কিন্তু আমাদের বীমা সেক্টরটা পরিচালিত হতো 2010 সাল পর্যন্ত। 2010 সালেই বর্তমান সরকার এই বীমা আইনের পরিবর্তনটা আনেন, এই যুগোপযোগী বীমা আইন প্রণয়ন করেন, এবং এই বীমা সেক্টরের উন্নয়নের জন্য 2011 সালেই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা হয়। এর পূর্বে এটা আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ছিল, তারপর কিছু সময়ের জন্য এটা অর্থ মন্ত্রণালয়ে যায়। এখন অবশ্য অর্থ মন্ত্রণালয়ের অধীনেই একটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটির মাধ্যমে এখন 2011 থেকে পরিচালিত হচ্ছে। তো খুব স্বাভাবিকভাবেই আমরা কিন্তু ধরে নিতে পারি যে 2010-এর পূর্বে কিন্তু আসলে বীমা সেক্টরের গুরুত্ব খোদ সরকারের কাছেও ছিল না। যদি থাকতো তাহলে অবশ্যই 1938 সালের আইন দিয়ে কিন্তু এটা এত বছর পরিচালিত হওয়ার কথা না। তো 2010 সালে সরকার আইনের পরিবর্তন করেন, 11 সালে ইড্রা গঠিত হয়। তারপর থেকেই কিন্তু বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড বীমার সেক্টরে শুরু হতে থাকে, এবং বিভিন্ন সমস্যাগুলো কিন্তু চিহ্নিত হয়ে এর সমাধানের প্রচেষ্টা চলতে থাকে। বর্তমান সরকার 2014 সালে আরো একটা ভালো জিনিস উপহার দেন এই বীমা সেক্টরের জন্য, সেটাকে বলা হচ্ছে জাতীয় বীমা নীতি 2014। তো এই বীমা নীতিতেই কিন্তু প্রায় 50টার মতো সমস্যা চিহ্নিত করা হয়েছে, এবং এই সমস্যাগুলো চিহ্নিত করে এগুলা সমাধানের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে, কারা কারা এই পদক্ষেপগুলো নেবেন এবং কোন সময়ের ভিতরে নেবে, সরকার কিন্তু খুব সুনির্দিষ্টভাবেই এই কাজটা করেছেন জাতীয় বীমা নীতিতে। প্রথমত স্বল্পমেয়াদী, তারপর মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করে এই সেক্টরের উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন সরকার। দুর্ভাগ্যবশত যদিও এখনো সেই বীমা নীতির প্রায় মধ্যম পর্যায়ের সময়ও শেষ হয়ে গিয়েছে, এবং 2021 সালের যে দীর্ঘমেয়াদী প্ল্যান সেটাও শেষ হয়ে যাবে, কিন্তু উল্লেখ করার মতো তেমন পর্যন্ত অগ্রগতি হয়নি। কাজেই যে সমস্যার কথা বললেন যে প্রায় 50টার মতো সমস্যা কিন্তু সরকারই চিহ্নিত করেছে। এই 50টা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। এটা পরবর্তীতে যদি আপনি কোনো অনুষ্ঠানে দেখাতে পারেন, হয়তো আমরা সেই বীমা নীতি আলোচনা করতে পারি। তো এর ভিতরে যে মুখ্য যে জিনিসগুলো আমি বলবো, যে প্রথমত ইমেজের একটা বড় সমস্যা আছে আমাদের ইমেজের সমস্যা হয়েছে আবার, যে কারণে যে আমরা অনেক কোম্পানি হয়তো ক্লেম দেয় না বা দিতে পারে না, এবং ক্লেম অর্থাৎ বিভিন্ন ধরনের দাবি যেটা, এবং লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আরও একটা আসে, আপনার যে পলিসিগুলো যখন ম্যাচিউর করে, তখন ম্যাচিউর করলে তাদের যে গ্রাহকের টাকাটা ফেরত দিতে হয়, ম্যাচুরিটি ভ্যালু, তাদের বিমা অঙ্ক সহ এবং জমাকৃত বোনাস, তো এগুলা অনেকেই দিতে পারেনি, অনেকেই গড়িমসি করেছে, বা তাদের বিভিন্ন কারণে যে পরিমাণ ম্যাচুরিটি ভ্যালু প্রদান করলে গ্রাহকরা বিমার প্রতি আকৃষ্ট হতো সেটা হয়নি, যে কারণে একটা নেগেটিভ ইমেজ আছে। কেন আমরা এই কোম্পানিগুলো দিতে পারিনি বা দিতে পারছে না, এটার কারণ হচ্ছে যে বিমা সেক্টর যখন সরকার
আমাদের দেশে প্রাইভেটাইজেশনের মাধ্যমে বিভিন্ন কোম্পানিকে সুযোগ দেয়, এ পর্যন্ত চতুর্থ জেনারেশনের প্রায় ইন্স্যুরেন্স কোম্পানি আসছে, এবং আপনি জানেন যে বাংলাদেশে প্রায় 32টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সহ টোটাল প্রায় 78টার মধ্যে বিমা কোম্পানি কাজ করে। সো বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের সাইজ, সব কিছু সার্বিকভাবে চিন্তা করলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 10টা লাইফ 10টা নন লাইফের বেশি কোম্পানি বাংলাদেশে মোটেই যুক্তিসঙ্গত নয়। তারপরেও সরকার দিয়েছেন, তবে এগুলো পরিচালনা করার মতো যোগ্য হিউম্যান রিসোর্সও কিন্তু বাংলাদেশে নাই। আপনি এই সেক্টর নিয়ে কাজ করেন, আপনি দেখবেন যে 78টা বিমা কোম্পানিতে কিন্তু এখন পর্যন্ত সরকার মুখ্য নির্বাহী কর্মকর্তাদের যে যোগ্যতার কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া নির্ধারণ করেছেন, সেই ক্রাইটেরিয়া সম্পূর্ণ করে 78 জন সিইও বা এমডিও কিন্তু এখন নাই। অনেক কোম্পানিতেই কারেন্ট চার্জে কাজ করছেন কেউ কেউ, এবং অনেক কোম্পানির যারা স্পন্সর, তারা অনেক সময় যখন তাদের সাথে করা হয়, তারা কিন্তু বলেন যে তারা যোগ্য একজন সিইও খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। শুধু যে সিইওর ঘাটতি আছে তাও আমি বলবো না, পাশাপাশি আমাদের বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে একটা অর্গানাইজেশন চালানোর জন্য, সেই জায়গায়ও কিন্তু আমরা ইন্স্যুরেন্সের একাডেমিক ব্যাকগ্রাউন্ড সহ ইন্স্যুরেন্সের খুব ভালো অভিজ্ঞতা সম্পন্ন লোকও কিন্তু এখন পর্যন্ত আমরা সেইভাবে পাইনি। লাইফ ইন্স্যুরেন্সের জন্য একটা অত্যন্ত বড় একটা প্রফেশনালদের দরকার হয়, আপনি জানেন, তাদেরকে অ্যাকচুয়ারি বলা হয়। বাংলাদেশে এতগুলো কোম্পানিতে কাজ করার জন্য একজন মাত্র প্র্যাকটিসিং অ্যাকচুয়ারি আছেন। 2টো কোম্পানি তারা হয়তো আলাদাভাবে দেশের বাইরে থেকে নিয়োগ করেছেন। তো এই যে দক্ষ জনশক্তি, এটারও একটা অভাব এই সেক্টরের একটা বড় সমস্যা বলে আমরা মনে করি। পাশাপাশি এই কোম্পানিগুলো সরকার যেভাবে লাইসেন্স দিয়েছে, যেভাবে পরিচালনা হওয়া দরকার ছিল, দুর্ভাগ্যবশত বেশিরভাগ কোম্পানি কিন্তু সেইভাবে পরিচালিত হয়নি। প্রফেশনালিজমের একটা যথেষ্ট অভাব বিভিন্ন কোম্পানিতে আমরা দেখতে পাই, যার ফলে এই কোম্পানিগুলো কিন্তু যেভাবে পারফর্ম করার কথা সেটাও করতে পারেনি, এবং যে কমিটমেন্ট গ্রাহকদের কাছে তারা করেছে সেটাও কিন্তু সেই কমিটমেন্ট তারা রক্ষা করতে পারেনি বা করতে পারছে না। তারপর এই বিমা সম্পর্কে সাধারণ জনগণ মোটেই অ্যাওয়্যার না, অর্থাৎ তারা, আমরা এটাকে বিমাকে বাংলাদেশে আমরা বলি যে একটা নেগেটিভ ডিমান্ডের প্রোডাক্ট। তো যার ফলে মানুষের সচেতনতার অভাব, বিমা যে তার প্রয়োজন, বিমা মানুষের জীবনে কি কি ভূমিকা রাখতে পারে, এই জিনিসগুলো সম্পর্কে সাধারণ মানুষ সেইভাবে সচেতন না, ওয়াকিবহাল না। তাদেরকে এই জিনিসটা সচেতন করার জন্য, ওয়াকিবহাল করার জন্য যে ধরনের প্রফেশনাল মাঠ কর্মী আমাদের দরকার, দুর্ভাগ্যবশত আমরা এখন পর্যন্ত কিন্তু সেই ধরনের মাঠ কর্মী তৈরি করতে পারিনি, কারণ সহজে কেউ এই বিমা সেক্টরে মাঠ কর্মী হিসেবে কাজ করতে চায় না। তারপর আরো সমস্যার কথা যদি আমরা বলি, যে সরকারের তরফ থেকে আমরা 2010 থেকে যথেষ্ট সদিচ্ছা দেখতে পাচ্ছি। কথা প্রসঙ্গে আমি এটাও বলি যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা সময় বিমার সাথে সম্পৃক্ত ছিলেন। সেই সুবাদে তার সুযোগ্য কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু বিমা সম্পর্কে অত্যন্ত পজিটিভ ধারণা পোষণ করেন। উনি অত্যন্ত আন্তরিক এই সেক্টরের ডেভেলপমেন্টের জন্য। ওনার তরফ থেকে সব ধরনের নির্দেশনা থাকে, কিন্তু বাস্তবায়নের জন্য যারা থাকবেন তারা যদি সেইভাবে আন্তরিক না হন এবং সেইভাবে যদি তারা কাজ না করেন, তাহলে হয়তো দেখা গেল যে সর্বোচ্চ পর্যায়ে সদিচ্ছা থাকার পরেও হয়তো আমরা সেই জিনিসগুলোকে বাস্তবায়ন করতে পারি না, বা সেটার বাস্তবায়নের ফলাফল আমরা দেখতে পাই না। তো এখানেও একটা সমস্যা আছে। আমাদের উন্নয়ন এবং নিয়ন্ত্রণের জন্য যে কর্তৃপক্ষ আছেন, সেখানেও আমি মনে করি যে এটা যদিও নতুন, তারপরেও সময় দেখতে দেখতে কিন্তু প্রায় 9 বছর চলছে।
তো সেটাকেও ডেভেলপ করার জন্য যে ধরনের লোকবল দরকার সেটাও কিন্তু এখন পর্যন্ত তারা পায়নি। আর এখানে একজন চেয়ারম্যান এবং একজন মেম্বার সার্বক্ষণিকভাবে থাকার কথা, কিন্তু আপনি যদি দেখেন বর্তমান অবস্থা যদি দেখেন তাহলে দেখবেন এই মুহূর্তে চেয়ারম্যান সাহেবের পদটি 1 মাস যাবৎ খালি, একজন সদস্যকে দিয়ে অ্যাক্টিং কাজ চালাচ্ছেন এবং 4 জন সদস্যের ভিতরে এই 2 দিন আগে একজনকে নিয়োগ দিয়ে মোট 3 জন আছেন। তো যার ফলে এখানে সার্বক্ষণিক যাতে ইডরাটা ফুল ফর্মে থাকে এবং তাদের লোকবল যদি সেইভাবে থাকে তাহলে তো তারা সেইভাবে উন্নয়ন এবং নিয়ন্ত্রণমূলক কাজগুলা করতে পারবে। এই প্রসঙ্গে আমি যদি আমাদের ব্যাংক বিমা এই শব্দ দুটো খুব পাশাপাশি আসে, আমরা যদি ব্যাংকিং সেক্টরের অবস্থা দেখি তাহলে আপনি দেখবেন ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করছে কিন্তু বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা কিন্তু এখন অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে, যে কোনো আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যাংকের রেগুলেটরস বলে আমি মনে করি। তো সেখানে একটা জিনিস দেখবেন যে এই বাংলাদেশ ব্যাংকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে আরম্ভ করে ডেপুটি গভর্নর বা উচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে নিম্ন পর্যায়ে তারা কিন্তু প্রত্যেকেই ব্যাংকিং ব্যাকগ্রাউন্ডের লোক। তাদের নিজস্ব এই বাংলাদেশ ব্যাংকের কিন্তু রিক্রুটমেন্ট শুরু থেকে একদম নিচ লেভেল থেকেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিজস্ব রিক্রুটমেন্ট মেকানিজমের মাধ্যমে তাদের কর্মকর্তারা তৈরি হয় আর কি, এবং সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ব্যাংকিং ব্যাকগ্রাউন্ডের লোকজনই কাজ করেন। তো এই জন্যই একটা সেক্টরের ডেভেলপমেন্ট করতে গেলে কিন্তু সেই সেক্টরের ব্যাকগ্রাউন্ড আলা লোক যদি এই অথরিটিতে না থাকে তাহলে কিন্তু সব সময় সেইভাবে আন্তরিকতা নিয়ে এই সেক্টরের ডেভেলপমেন্টও কিন্তু ফলাফল আমরা দেখতে পাই না। দুর্ভাগ্যবশত এখনো কিন্তু আমরা সেই পরিবর্তনটা দেখতে পাচ্ছি না। তো এই জায়গাটারও পরিবর্তন আনা দরকার, এটাও একটা বড় সমস্যা বলে আমি মনে করি। আর সরকার এবং সরকারের তরফ থেকে এই বিমার যদি পেনিট্রেশন, অর্থাৎ আমাদের বিমা সেক্টরে যে প্রিমিয়াম আমরা আয় করি সেটা জিডিপির কত পার্সেন্ট, সেটা যদি বিগত 5 বছর থেকে আপনি দেখেন তাহলে প্রতি বছরে কিন্তু কমছে। প্রথমত আমরা বাংলাদেশ বিশ্বের পেনিট্রেশনের দিক দিয়ে বিমা খাতের সর্বনিম্ন দেশের একটি। দ্বিতীয়ত আমাদের পেনিট্রেশন প্রতি বছরে কমে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে বাংলাদেশের ইকোনমি যেভাবে গ্রোথ হচ্ছে, জিডিপির সাইজ যেভাবে বাড়ছে, আমরা কিন্তু বিমা সেক্টর থেকে প্রিমিয়াম সেইভাবে বাড়াতে পারছি না। তো এর জন্য অনেক কোম্পানি হয়েছে, কিন্তু আমরা বিমার ব্যাপ্তি যদি আরো বাড়াতে না পারি তাহলে কিন্তু আমরা পেনিট্রেশন বাড়াতে পারবো না। এখন বিমার ব্যাপ্তি বাড়াতে গেলে কিন্তু এটা সকলকে মিলে একটা পদক্ষেপ নিতে হবে। সরকার যেরকম আছেন, ইডরা, আমরা, বাংলাদেশ ইন্স্যুরেন্স কোম্পানি যে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, এমডিদের একটা ফোরাম আছে, এমডি ফোরাম, সব মিলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাহলেই কিন্তু এই সেক্টরে ডেভেলপমেন্ট, এই সমস্যাগুলো চিহ্নিত হয়েই আছে সমস্যাগুলো। এখন শুধু এই সমাধানের কর্মপরিকল্পনাও দেওয়া আছে এই জাতীয় বিমা নীতিতে। এখন সবাই মিলে এবং যে কোনো একটা সংস্থাকে যদি কোঅর্ডিনেশন রোল প্লে করে এই সমস্যাগুলো দূর করার প্রচেষ্টা গ্রহণ করা হয় তাহলে কিন্তু একটা সময় আমরা এই পুঞ্জীভূত সমস্যা থেকে বের হয়ে এসে বিমা থেকে আমরা যে সাফল্য চাই সেই জিনিসগুলো আমরা দেখতে পারবো। তার ফলে আমি মনে করি যে জাতীয় বিমা নীতি অত্যন্ত সুন্দর একটা দলিল। এই দলিলটা বাস্তবায়নের জন্য আমাদের প্রত্যেককে যারা বিমা সেক্টরের সাথে জড়িত আছেন তাদের সবাইকে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করতে হবে, এবং তাহলেই হয়তো আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। আমি 50টা সমাধানের মধ্যে মাত্র 5-6টা বললাম, কারণ 50টা ডিটেল বলতে গেলে আপনার এই সময় কভার করবে না। ওভার টু মিস্টার মাহমুদ। হ্যাঁ স্যার, কিছু সম্ভাবনার কথা যদি স্যার কিছু বলতেন, আসলে অনেক কিছু সমস্যার কথা জানো আপনি কি ধরনের আসলে সম্ভাবনা দেখছেন স্যার ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি? বিমা সেক্টরের সম্ভাবনা অনেক ভালো, কারণ আপনি দেখবেন যে যদি সারা বিশ্বের দিকে তাকান আপনি, যে দেশের বিমা সেক্টর, আমি কথাটা যদি এইভাবে বলি, যে দেশের বিমা সেক্টর যত বেশি উন্নত সেই দেশ তত বেশি উন্নত। অর্থাৎ উন্নত এই শব্দটার পাশাপাশি বিমাটাও ওতপ্রোতভাবে জড়িত। তো বাংলাদেশ যেহেতু ছিল, আপনি জানেন যে আমরা নিম্ন মধ্যবিত্ত দেশে, আমরা আসলে গরিব দেশ ছিলাম,
সেখান থেকে ক্রমান্বয়ে কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের প্রমোশন হচ্ছে এবং 2041 সালে বর্তমান সরকার যেভাবে কাজ করে যাচ্ছেন, যেভাবে আমাদের ইকোনমি হাইয়েস্ট গ্রোথ ইন দ্য ওয়ার্ল্ড চলছে, প্রাইভেট সেক্টর যেভাবে ডেভেলপ করছে, এগুলো সব ঠিকঠাক থাকলে আমরা কিন্তু 2041 সালে বর্তমান সরকারের যে স্বপ্ন, অর্থাৎ উন্নত বিশ্বে নিজেদেরকে দেখতে পাবো। তো সেটা যদি হয় তাহলে কিন্তু আমাদের বিমা সেক্টরের ভবিষ্যৎ নিঃসন্দেহে অত্যন্ত ভালো বলে আমি মনে করি। এবং এই ভালোর দিকে যাওয়ার জন্যই কিন্তু সরকারের বিভিন্ন পদক্ষেপ সরকার নিয়েছেন এবং আমরা কিন্তু এখন বাংলাদেশের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, ইড্রা, ফোরাম সম্মিলিতভাবে আমরা কাজ করছি। আমি নিজেও একজন ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ইসি কমিটির মেম্বার এবং আমাদের যে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট জনাব শেখ কবির সাহেব, উনি অত্যন্ত আন্তরিক, উনি এই সেক্টরের ডেভেলপমেন্ট নিয়ে যথেষ্ট কাজ করছেন। তো আমরা যেভাবে সম্মিলিতভাবে এখন কাজ শুরু করেছি, আমার বিশ্বাস যে আমরা সব সমস্যাগুলো সমাধান করে বিমা সেক্টরকে বাংলাদেশের অত্যন্ত একটা ভালো পর্যায়ে আমরা নিতে পারবো। আমি যে স্বপ্নটা দেখি যে এখানে কিন্তু একটা সময় দেখবেন অনেক ভালো ছেলে পেলে বিমায় কেরিয়ার বিল্ড আপ করবে, অনেক ভালো ছেলে পেলে বিমার মাঠ কর্মী হিসাবে কাজ করবে। আমি যখন MBA শেষ করলাম 91-এ, আমি যদি তখনকার কথা বলি, আমার কিন্তু 2-3টা ব্যাংক থেকে অফার ছিল, কিন্তু ব্যাংকিং সেক্টর কিন্তু তখন সেই পর্যায়ে ছিল না, যার ফলে আমি কিন্তু ব্যাংকে জয়েন করিনি। অথচ এই 25-30 বছরের ব্যবধানে ব্যাংকিং সেক্টর কিন্তু আজকে অনেক পরিবর্তন হয়েছে। আপনি এখন বাংলাদেশের যে কোনো ব্যাংক কিন্তু অত্যন্ত হাইলি পেইড একটা অর্গানাইজেশন এবং বাংলাদেশের অনেক ভালো ভালো ছেলেপেলে কিন্তু এখন ব্যাংকিং কেরিয়ার ডেভেলপ করছে এবং এখন যারা সিনিয়র কর্মকর্তারা আছেন তারা কিন্তু অনেক দিক দিয়ে অনেক সুযোগ সুবিধা ভোগ করছেন, অন্য যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির সাথেই সমকক্ষভাবে তারা কাজ করছেন। তো এটা কিন্তু একদিনে হয়নি। দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংক এই সেক্টরটাকে ডেভেলপমেন্টের জন্য, ব্যাংকিং সেক্টরকে ডিসিপ্লিন আনার জন্য যেভাবে কাজ করেছেন, একটা সময় গিয়ে তারা কিন্তু সাফল্য পেয়েছে। তো বিমা সেক্টরেও কিন্তু আমাদের এখন আমরা যেভাবে আমরা কাজ শুরু করেছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা আগামী 10-15 বছর পরে কিন্তু বিমা সেক্টরকে আমরা সেইভাবেই দেখতে পারবো। পাশাপাশি সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে আপনি দেখবেন যে উন্নত বিশ্বে কিন্তু অনেকগুলো সেক্টর আছেন, সেখানে বিমা ছাড়া কিন্তু আপনি চলতে পারবেন না। তো আমরা সেই লক্ষ্যে কাজ করছি, সরকারও আন্তরিক। আমরা যদি সেই জিনিসগুলো আস্তে আস্তে আমরা যখন বাস্তবায়ন করব, তখন কিন্তু আমরা বিমা সেক্টরটাকে সেইভাবে দেখতে পারবো। ইতিমধ্যে আপনি জানেন যে আগে যে কেউ বিমা পেশায় কাজ করতে পারত, বিশেষত মাঠ কর্মীর ক্ষেত্রে যদি আমি বলি। এখন কিন্তু সরকার ইড্রা একটা নিয়ম করেছে যে বিমা পেশায় কাজ করতে গেলে প্রথমে কিন্তু তাকে 72 ঘন্টার একটা প্রশিক্ষণ নিতে হবে, না নিয়ে কিন্তু তাকে বিমা পেশায় কাজ শুরু করতে দেওয়া হবে না। তো যার ফলে আগে যেরকম একদম বিমা সম্পর্কে অজ্ঞ লোক আমাদের এই পেশায় কাজ এসে শুরু করত, সেটা কিন্তু আস্তে আস্তে দূরীভূত হচ্ছে। পাশাপাশি যেহেতু বিমা সেক্টরে মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদেরকে আপনার লাইসেন্স নিতে হয় ইড্রা থেকে, আপনি জানেন। তো এই লাইসেন্স নেওয়ার ক্ষেত্রেও কিন্তু সেখানেও বাধ্যতামূলকভাবে প্রশিক্ষণের কথা বলা আছে যে পরবর্তীতে আপনার কেউ যদি বিমা কর্মী লাইসেন্স নিতে হয় তাকে 48 ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে। এছাড়া পাশাপাশি বিভিন্ন বিমা কোম্পানি তাদের লোকজনকে সেইভাবে প্রফেশনাল করার জন্য তাদের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে তারা কিন্তু প্রশিক্ষণ চালাচ্ছেন। আমি যদি প্রগতি লাইফের কথা আপনাকে বলি, তাহলে আমাদের কিন্তু একটা আলাদা ট্রেনিং ইনস্টিটিউট আছে, সেখান থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি মাঠ কর্মীদের, এবং শুধু মাঠ কর্মীদের না, যারা ডেস্কে কাজ করেন বিভিন্ন পর্যায়ে। এছাড়া গত কয়েক বছরে কিন্তু আপনি দেখবেন বেশ কিছু ট্রেনিং ইনস্টিটিউট হয়েছে শুধুমাত্র এই বিমা সেক্টরে ট্রেনিং দেওয়ার জন্য, যেটা কিন্তু আজ থেকে 5 বছর আগে যাদের অস্তিত্ব ছিল না। তো
এই জিনিসগুলা কাজ করবে আমাদের বিমা সেক্টরে যারা কাজ করবেন তাদেরকে প্রফেশনালি ডেভেলপ করার জন্য। পাশাপাশি একমাত্র বাংলাদেশে যে ইন্স্যুরেন্স একাডেমি একটা ছিল আপনার ইনস্টিটিউশনাল ট্রেনিং এর জন্য, এখন কিন্তু এর পাশাপাশি আরো যে 5-6টি প্রাইভেট সেক্টরে হয়েছে এবং অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন ব্যাংক বিমার একটা সাবজেক্ট, কেউ কেউ হয়তো একটা ফ্যাকাল্টি খোলার চিন্তা ভাবনায় আছেন। আমরা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইতিমধ্যেই এই ব্যাংক এবং বিমাকে নিয়ে কিন্তু আলাদা ডিপার্টমেন্ট তাদের ওপেন হয়েছে, সেখানে তারা ডিগ্রি প্রদান করছে। মাঝে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কিন্তু আপনার সেখানে অ্যাকচুয়াল সায়েন্সের উপরে মাস্টার্স ডিগ্রি তারা অফার করেছেন। এরকম আরো কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু এই বিমার উপরে ডিগ্রি ডিপ্লোমা দেওয়ার কাজ শুরু হয়েছে। অতি সম্প্রতি আপনি জেনে খুশি হবেন, বিমা সেক্টরের সাথে আমরা জড়িত আছি, যে বাংলাদেশে যেহেতু অ্যাকচুয়ারির অভাব, বাংলাদেশ সরকার মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের মাধ্যমে একটা উদ্যোগ গ্রহণ করেছে। এটা হয়তো এই বছর থেকেই বাস্তবায়ন সম্ভব করবেন ওনারা। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে প্রতি বছর 5-6 জন ছাত্রকে তারা স্কলারশিপ দিয়ে ইংল্যান্ড থেকে অ্যাকচুয়াল সায়েন্সের উপরে লেখাপড়া করে আনবে এবং তাদের বাধ্যতামূলকভাবে 5 বছর বাংলাদেশের যে কোনো বিমা কোম্পানিতে কাজ করবে। এই প্রজেক্টের মাধ্যমে আমরা আশা করতেছি আগামী কয়েক বছর, অন্তত 4 বছর পরের থেকে আমরা অ্যাকচুয়ালি পাওয়া শুরু করব এবং কয়েক বছর যদি এই সরকারের এই প্রকল্পটা কন্টিনিউ করে তাহলে কিন্তু একটা সময় গিয়ে আমরা এই অ্যাকচুয়ারির অভাবটাও দূর করতে পারবো। তো এইভাবেই কিন্তু বিমা সেক্টরে আপনার প্রশিক্ষিত লোকজন আসা শুরু হবে এবং প্রফেশনালিজম ডেভেলপ করবে। এর পাশাপাশি আমরা যে কাজটা এখন হাত দিয়েছি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন সহ, ইড্রা সহ, যে আমরা বিভিন্ন যে বিমা কোম্পানিতে কিছু নোংরা প্রতিযোগিতা বা অনেক ক্ষেত্রে প্রফেশনালিজম ডেভেলপ না করার কারণে এবং প্রপার প্র্যাকটিস ফলো করে ব্যবসা সংগ্রহ না করার কারণে যে প্রকিউরমেন্ট কস্ট অনেক হাই, এইটা সরাসরি আমাদেরকে এফেক্ট করে যে ম্যানেজমেন্ট এক্সপেন্স। বিশেষত লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি জানেন যে আমরা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে টাকা আপনারা দেখেন, এটার একটা বড় অংশের মালিক কিন্তু পলিসি গ্রাহকরা। একটা সময় শেষে তাদেরকে কিন্তু এই টাকা ফেরত দিতে হবে, মারা গেলে তো ফেরত দিতেই হবে, এর পাশাপাশি আপনার মেয়াদ শেষেও কিন্তু বোনাস সহ টাকা ফেরত দিতে হবে। কিন্তু এই আমাদের প্রকিউরমেন্ট কস্ট তথা ম্যানেজমেন্ট এক্সপেন্স অ্যালাওয়েবল লিমিটের থেকে বেশি থাকার কারণে আমরা কিন্তু গ্রাহকদেরকে বেশি বোনাস দিতে পারতাম না এবং যারা এই কোম্পানিগুলো স্পন্সর করেছেন, যারা পরবর্তীতে বিনিয়োগ করেছেন, তাদেরকে কিন্তু আমরা ভালো ডিভিডেন্ড দিতে পারতাম না। তো এইটা নিয়ে কিন্তু সরকার অত্যন্ত কঠিনভাবে পদক্ষেপ নিচ্ছেন, যার ফলশ্রুতিতে ইতিমধ্যেই প্রায় 7-8টা কোম্পানি অ্যালাওয়েবল এক্সপেন্সের ভিতরে চলে আসছে এবং বাকি কোম্পানিগুলো আসতে বাধ্য হবে। তো যখন আমরা অ্যালাওয়েবল এক্সপেন্সের ভিতরে আসব তখন কিন্তু আমরা পলিসি গ্রাহক এবং যারা এই আমাদের যারা মালিক পক্ষের লোক বা শেয়ার হোল্ডার, তাদের স্বার্থকে কিন্তু আমরা সংরক্ষণ করতে পারবো। পাশাপাশি আমাদের যারা কাজ করেন ডেস্কে কিংবা ডেভেলপমেন্টের যারা আছেন, তারাও দুর্ভাগ্যবশত সবচেয়ে কম বেতনের যদি পেশা থাকে বাংলাদেশে, আমার জানা মতে 2-1টা কোম্পানি বাদে বাংলাদেশের বিমা সেক্টরের বেশিরভাগ কোম্পানি কিন্তু তাই। এখানে যে বেতনে আমরা কর্মকর্তা কর্মচারী নিয়োগ করি, বর্তমান অবস্থার সাথে কিছুতেই তুলনা করা যায় না। ফলশ্রুতিতে কিন্তু আমরা ভালো ছেলেপেলে পাই না। আমরা যদি কস্টগুলোকে অ্যালাওয়েবল লিমিটের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু আমরা ভালো বেতন অফার করতে পারবো এবং ভালো বেতন, ভালো সুযোগ সুবিধা অফার করলে কিন্তু আমাদের এখানে ভালো ছেলেপেলেরাও আসবে। তো এইভাবেই কিন্তু আমরা আসলে কাজ শুরু করেছি। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, ইড্রা সরকারের তরফ থেকে একদম সর্বোচ্চ পর্যায়ে থেকে যথেষ্ট আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে এবং আমরা অর্থ মন্ত্রণালয়ের যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনস, তারাও যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন এবং আমরা বিভিন্ন সময়ে সরকারের কাছে দাবি দেওয়া করে কিছু কিছু সেক্টরে বিমাকে বাধ্যতামূলক করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। যদি এগুলো বিমার আওতায় আসে তাহলেও কিন্তু দেখবেন যে আমাদের
বিমার পেনিট্রেশন অনেক বাড়বে এবং সেটাও কিন্তু আমাদের ভবিষ্যৎকে ভালো হিসাবেই আমাদের পথ প্রদর্শন করবে। আপনি অনেক দেখবেন যে অনেক উন্নত দেশে কিন্তু অনেক সেক্টরে বিমা বাধ্যতামূলক। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের দেশে যেমন হেলথ ইন্স্যুরেন্স একটা আসছে, আপনি যে এখন করোনার কারণে সবাই ফিল করছেন, অথচ দুর্ভাগ্যবশত বাংলাদেশে কিন্তু খুব কম একক মানে ইন্ডিভিজুয়াল হেলথ ইন্স্যুরেন্স বলতে যা বোঝায় সেটা কিন্তু খুব কম প্রচলিত আছে। তো এই জায়গাটাতেও কিন্তু আমরা যদি সেইভাবে বিমার প্রচলন আনতে পারি, প্রতিটা সেক্টরে বাংলাদেশের প্রত্যেকটা লোককে যদি আমরা স্বাস্থ্য বিমার আওতায় আনতে পারি, তাহলে একদিকে যেন জনগণ তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে নিশ্চিন্ত থাকবে, পাশাপাশি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু তাদের এই হেলথ ইন্স্যুরেন্সের যথেষ্ট প্রিমিয়াম তারা অর্জন করতে পারে। পাশাপাশি আমরা মোটরের কথা বলা হচ্ছে যে মোটর ইন্স্যুরেন্সের যেটা বাধ্যতামূলক সেটা থার্ড পার্টি। আমরা চাচ্ছি যে থার্ড পার্টিতে সব ক্ষতি কভার করে না, আমরা চাচ্ছি যে সরকারের তরফ থেকে যদি এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয় যে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সটা বাধ্যতামূলক করা, তাহলে হয়তো দেখবেন সেখানেও বিমার কিন্তু অনেক ব্যাপ্তি ঘটবে। আমরা চাচ্ছি যে বিভিন্ন সময় দুর্ঘটনার খবর আপনারা দেখেন, জানমালের ক্ষতি হয়, বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন ফ্যাক্টরিগুলো, সেগুলা বিমার আওতায় নাই। আমরা চাচ্ছি যে এখন সরকার এটাকে বাধ্যতামূলক করুক, যে কেউ তার বিল্ডিং এর প্ল্যান পাস করতে গেলে যেন এখানে তাদেরকে সেই বিল্ডিং এর এবং বিল্ডিং এ যারা অধিবাসী থাকবেন তাদেরকে যেন বিমা কাভারেজ থাকে, তা নাহলে যেন তাদেরকে কোনো লাইসেন্স রিনিউ করা না হয় বা ইত্যাদি। তো এই পদক্ষেপগুলো আমরা সরকারের সাথে বিভিন্ন সময় আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। তো একটা সময় আমার বিশ্বাস যে আমরা সাকসেসফুল হব এবং আমাদের বাংলাদেশের বিমা সেক্টর যে কোনো উন্নত দেশের বিমা সেক্টরের পর্যায়ে যাবে। কারণ আমাদের একটা বিমার ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য যে সমস্ত উপাদানগুলো দরকার তার সবই কিন্তু আমাদের দেশে এখন বিদ্যমান। আপনি যদি দেখেন আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, প্রতি বছরই বাড়ছে। এইটা হলো বিমা সেক্টর উন্নতির একটা প্রধান জিনিস। মানুষ শিক্ষিতের হার বাড়ছে, মানুষ যত বেশি শিক্ষিত হবে বিমা তত বেশি প্রচলিত থাকবে। সেটা হচ্ছে আমাদের দেশে মানুষের জীবনযাত্রার মান দিন দিন উন্নত হচ্ছে বিভিন্ন কারণে। তো সেখানেও কিন্তু আপনি দেখবেন যে আমরা ভবিষ্যতে যত বেশি উন্নত জীবনে মানুষ অভ্যস্ত হবে, বিমা তার দৈনন্দিন জীবনের একটা অংশ হিসাবে এখানে চলে আসবে। পাশাপাশি মানুষ শিক্ষিত হচ্ছে এবং যখন সরকার এবং বিমা কোম্পানিগুলোর তরফ থেকে মানুষের অ্যাওয়ারনেস ক্রিয়েশনটা আরো বাড়বে, তখন মানুষ নিজে থেকেও দেখবেন আরো অনেক বেশি বিমা করবে। তো সার্বিক এই প্রচেষ্টার মাধ্যমে যখন বিমা সেক্টরের ভবিষ্যৎ আমি অত্যন্ত ভালো মনে করি এবং হয়তো একটু সময় লাগবে, কিন্তু যেভাবে আমরা কাজ করছি সবাই মিলে এবং সরকারের তরফ থেকে যে ধরনের সুন্দর সুন্দর পদক্ষেপ আন্তরিকভাবে নেওয়া হচ্ছে, তাতে আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের বাংলাদেশের বিমা সেক্টরের ভবিষ্যৎ অত্যন্ত সুন্দর।